প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়ের পরবর্তী অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন। আজ আমি তোমাদের ব্যবসা শিক্ষা শাখার দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ব্যাংকিং ও ফিনান্স সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা তোমাদের পঞ্চম অধ্যায়, বইয়ের পঞ্চম অধ্যায়ে অবস্থিত মূলধন আয় ব্যয়, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, যেটাকে ইংলিশে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। তোমরা নিশ্চয়ই নামটা শুনেই বুঝতে পারতেছো অধ্যায়টা কি নিয়ে আলোচনা করা হবে। এটাতে মূল ব্যাপারটা হচ্ছে বাজেটিং। বাজেটিংটা কি? বাজেটিং শব্দের অর্থ হচ্ছে পূর্ব পরিকল্পনা, অর্থাৎ কোনো কাজ করার আগে সেটা পূর্ব থেকে যদি সেটা নিয়ে বিভিন্ন কি ধরনের ব্যয় হবে, এই ব্যয়গুলো কিভাবে মেটানো হবে, কি পরিমাণ ব্যয় হবে, এই ব্যয়গুলো কোন কোন খাতে করা হবে এবং উক্ত ব্যয়ের টাকাটা কোথা থেকে সংগ্রহ করা হবে, আগে থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া, পরিকল্পনা করা। তোমরা অবশ্যই জানো আমাদের যে একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশেরও একটা বাজেট ঘোষণা করা প্রতি বছরে জুনের 30 বা এর আগেও ঘোষণা করা হয়, জুলাইয়ের 1 তারিখ থেকে সেটা কার্যকর করা হয়। এটা কি কেন করা হয়? এটা হচ্ছে সমগ্র দেশটা পরিচালনা করার জন্য এর অনেকগুলো খাত থাকে ব্যয়। সরকার এই ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে, সেখানে কোন খাতে কত টাকা ব্যয় করবে এবং এই ব্যয়কৃত টাকাগুলো ঠিক কোথা থেকে, কোন উৎস থেকে সংগ্রহ করা হবে সেটা আগে থেকে নির্ধারণ করা হয়। এটাই মূলত বাজেট। ওকে, তাহলে এই যে মূলধন আয় ব্যয় প্রাক্কলন, এর যে মূল ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে, নৈতিকের জন্য ইম্পর্টেন্ট তোমাদের, যে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া। মূলধন বাজেটিং এর প্রক্রিয়া কয়টি তোমরা মনে রাখবা? মূলধন বাজেটিং এর প্রক্রিয়া হচ্ছে 3টি: নগদ প্রবাহ প্রাক্কলন, বাচ্চা হার নির্ধারণ এবং মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। তার মানে প্রথমে তোমার নগদ প্রবাহ প্রাক্কলন, কোথা থেকে টাকাটা আসবে বা কোন খাতে ব্যয় করতে হবে, টাকা কিভাবে আসবে আর কিভাবে তুমি ব্যয় করবে, কত আসবে কত ব্যয় করতে হবে। আমরা ব্যয় অনুযায়ী কিন্তু আয়টা নির্ধারণ করব। আগে আমাদের ব্যয় নির্ধারণ হবে, তারপর আমরা কোথা থেকে টাকাটা পাবো সেটা নির্ধারণ করতে হবে। তারপর বাট্টা হার নির্ধারণ। এক্ষেত্রে বাট্টা হার নির্ধারণ বলতে আসলে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে ব্যাপারটা সেটা থাকে, এটা তোমরা হয়তো প্রিভিয়াস ক্লাসে বুঝতে পারছো। আর মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করে তারপরে এটি প্রয়োগ করা হয়। এখন আমরা যেটা করব, এই অধ্যায়ে আমরা যে মূল ব্যাপারটা, মূল বিষয়টা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মূলধন বাজেটিং এর পদ্ধতি। তোমরা অবশ্যই জেনে থাকবা মূলধন বাজেটিং এর পদ্ধতি হচ্ছে টোটাল 4টা। এই 4টার মধ্যে আমরা যেটা প্রথমে পাই সেটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি, পেব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি, অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। এখন এই অধ্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা বিষয় আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আমাদের এই যে ব্যাংকিং ফিনান্স বইটা আছে, নবম দশম শ্রেণীর বা এসএসসি পর্যন্ত যেটা থাকে পাঠ্য বই, এর মধ্যে কিন্তু এই দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনা। তাহলে আজ আমি তোমাদেরকে যেটা দেখাবো যে বোর্ড পরীক্ষায় কিন্তু আমাদের এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকে, খুব বেশি সময় একটাই থাকে, একটা অবশ্যই থাকে। সেখান থেকে হতে পারে যে গড় মুনাফার হার নির্ধারণ করার অঙ্ক অথবা পেব্যাক নির্ণয়ের অঙ্ক থাকবে। অঙ্ক অবশ্যই থাকবে অধ্যায় থেকে, তবে যে কোনো একটা। অনেক সময় দেখা যাচ্ছে একটা সৃজনশীলের মধ্যে খতে যদি তোমার গড় মুনাফার হার পদ্ধতি নির্ণয় করতে বলে, গতে আবার কি পেব্যাক সময় নির্ণয় করতে বলে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে আজকের এই ক্লাসে দেখাবো কিভাবে তোমরা গড় মুনাফার হার পদ্ধতি নির্ণয় করবা। চলো আমরা সূত্রগুলো দেখে নেই যে কিভাবে বা কোন সূত্রগুলোর মাধ্যমে আমরা গড় মুনাফার হার নির্ণয় করব। তাহলে দেখো, আমি এখানে কি লিখেছি যে গড় মুনাফা হার নির্ণয়ের প্রয়োজনীয় সূত্রসমূহ, অর্থাৎ গড় মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের কি কি সূত্রগুলো লাগবে। প্রথমে আমাদের গড় নিট মুনাফা লাগবে। তো গড় নিট মুনাফা নির্ণয় করতে আমাদের মোট মুনাফা লাগবে। তারপর হচ্ছে বছরের সংখ্যা। এই বছরের সংখ্যা বলতে আমরা প্রকল্পের মেয়াদকে বুঝে থাকি, অর্থাৎ প্রকল্পের মেয়াদটা 5 বছর মেয়াদী হতে পারে, 3 বছর মেয়াদী, 10 বছর মেয়াদী, যেটাই থাকুক না কেন আমরা এই বছরের সংখ্যা মানে হচ্ছে প্রকল্পের মেয়াদটা, অর্থাৎ সংখ্যায় লিখে দেবো। তারপর আমাদের লাগবে কি গড় বিনিয়োগ। এই গড় বিনিয়োগ মানে হচ্ছে যে আমাদের যে প্রাথমিক বিনিয়োগ থাকবে, অর্থাৎ একটা প্রকল্পে আমরা যে পরিমাণ প্রাথমিক বিনিয়োগ করব সেটার সাথে যদি ভগ্নাবশেষ মূল্য থেকে থাকে যোগ করব r/2। যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা 0 বসাবো, তাও আমাদের কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। তো অনেক স্টুডেন্ট মনে করে যে প্রাথমিক বিনিয়োগ শুধু যদি বসে তাহলে 2 দিয়ে ভাগ করতে হয় না। তোমরা কিন্তু এটা কখনো এই ভুলটা করবে না। ভগ্নাবশেষ মূল্য প্রায় অঙ্কে কিন্তু থাকে না, তোমরা 100টা অঙ্কের মধ্যে প্রায় 95টা অঙ্কের মধ্যে কিন্তু পাবা না। তাই বলে কিন্তু 2 দিয়ে ভাগ করবা না, বিষয়টা এরকম না। অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে। শুধু প্রাথমিক বিনিয়োগ বসাইলেও কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে গড় বিনিয়োগ বের করতে গেলে। তারপরে গড় মুনাফার হার, অর্থাৎ এই অঙ্কে আমাদের মূল যে কাজটা করতে বলে গড় মুনাফার হার, আমরা গড় মুনাফা থেকে গড় বিনিয়োগ, অর্থাৎ গড় মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো, তখন আমরা এই কাজটা হয়ে যাবে, আমাদের এই অঙ্কটা হবে। এখন দেখো, প্রথমে আমরা যে কাজটা করব যে গড় নিট মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? মোট মুনাফা লাগবে। তো এই মোট মুনাফাটা কিন্তু অঙ্কে দেওয়া থাকে না, প্রায় দেওয়া থাকে না, আমরা বের করে নিতে হবে। তাহলে আমরা কিভাবে বের করবো? আমি এখানে লিখে দিয়েছি নিট মুনাফা নির্ণয় সারণী। নিট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো,
কলামটা হচ্ছে বিবরণ থাকবে, পরিমাণ টাকা এখানে মাঝে মধ্যে লক্ষতে থাকে, কারণ অনেক সময় যেমন 7 লক্ষ দেওয়া থাকে, শুধু 7 লক্ষ, 10 লক্ষ, হ্যাঁ 10.5 লক্ষ এরকম থাকে, বাকি শূন্যগুলো দেওয়া থাকে না। তো তোমরা যদি ওভাবে লেখো যে 7 লক্ষ, তোমরা শুধু 7 লিখবা, 7 লিখে তো এই টাকার ঘরে তার লক্ষ লিখতে পারবে না, তো উপরে লক্ষটা লিখে দিবা। আর যদি লেখো যে না আমার 7 লক্ষ আমি পুরো লিখবো, তাহলে আর উপরে এখানে লক্ষ লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে কি লিখবো আমরা, বিবরণ লেখার পরে বছরে 1 2 3 এভাবে 4 5 6 যা থাকবে তোমরা অবশ্যই সেটা বাকি লিখবে। প্রথমে আমরা কি লিখবো, বিক্রয় লিখবো। বিক্রয়ের টাকাগুলো লেখার পরে চলতি খরচ, চলতি খরচ অবশ্যই বিক্রয়ের উপরে, অবশ্যই কার উপরে ধরতে হবে, বিক্রয়ের উপরে। এটা প্রশ্নে অনেক সময় 40% থাকে, 35% থাকে, 40% থাকে, যেটাই থাকুক না কেন আমরা বিক্রয়ের উপরে এই চলতি খরচটা দেবো, ধরে বিক্রয় থেকে বাদ দিব। স্থায়ী খরচ, স্থায়ী খরচ মনে রাখবা প্রত্যেক বছর সমান হয়, চলতি খরচ চেঞ্জ হতে পারে, বিক্রয়ের উপরে বা অন্যান্য উৎপাদনের উপরে নির্ভর করে। এই চলতি খরচটা কি পরিবর্তন হয়, এটা পরিবর্তনযোগ্য ব্যয়। আর স্থায়ী খরচ অপরিবর্তনীয়, এটা সবসময় স্থায়ী, প্রত্যেক বছরে এই খরচের পরিমাণ সমান থাকবে, এটা অবশ্যই প্রশ্নে দিয়ে দিবে। তারপরে কি থাকবে, অবশ্যই। এই অবশ্যইটা কিভাবে বের করবা, দেখো অবশ্যই বের করার সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ বা ভগ্নাবশেষ মূল্য। তাহলে প্রাথমিক বিনিয়োগ থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দেবো, আর প্রকল্পের মেয়াদ, অর্থাৎ যদি 3 বছরের প্রকল্প হয় 3 দিয়ে ভাগ, 5 বছরের প্রকল্প হলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রাথমিক বিনিয়োগ ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য যদি নাও থাকে এখানে শূন্য থাকবে, প্রকল্পের মেয়াদ দিয়ে আমাদের ভাগ করতে হবে। এই হচ্ছে অবশ্যই খরচ। তাহলে আমরা কি পাবো, এখানে যে টাকাটা আমরা পাবো বিয়োগ করার পর, অর্থাৎ বিক্রয় থেকে এই 3টা টাকা আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা যেটা পাবো কর পূর্ব নিট মুনাফা। এই কর পূর্ব নিট মুনাফাকে যদি আমরা নিট মুনাফায় পরিণত করতে হয়, তাহলে আমরা কি করবো, এখান থেকে একটা কর বাদ দিয়ে দেবো। কর থাকে অনেক সময় 25%, 30%, 35%, এই করটা আমরা বাদ দেবো। তাহলে দেখো তোমাদের যে এই যে ব্যাংকিং ফিনান্স বইয়ের মেন বই যেটা, এটা পৃষ্ঠা নং 55, এতে প্রকল্প খতে একটা অঙ্ক আছে, আমি সেটাই তোমাদেরকে এখন করে দেখাবো। আমি পড়তেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। প্রকল্প ক এর ন্যায় প্রকল্প খ এর আয়ুষ্কাল 3 বছর, তাহলে কি এই প্রকল্পের মেয়াদও আমাদের 3 বছর। ওকে, প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 কোটি টাকা অনুমান করা হয়। আর যেহেতু এখানে অনুমান করা হয়, কেন বলছি, কারণ আমরা জানি বাজেটিং প্রক্রিয়াটা সম্পূর্ণ অনুমান নির্ভর একটা প্রক্রিয়া, অর্থাৎ আগে থেকে কিন্তু অনুমান করে নেওয়া হয় যে আমার এত টাকা লাভ হবে, আমি একটা প্রকল্পে বিনিয়োগ করলে এত টাকা লাভ হতে পারে বা লস হতে পারে, এই জন্য এটাকে অনুমান নির্ভর বলা হয়। যার কারণে ওনারা অনুমান করে নিয়েছে 1 কোটি টাকা ওনারা বিনিয়োগ করবে আগামী 3 বছরে প্রকল্প থেকে যথাক্রমে 151 লক্ষ। তাহলে আমরা এই অঙ্কটা যদি করতে, তাহলে এখানে আমরা কি করব, লক্ষ কথাটা লিখে দেব। ওকে, 151 লক্ষ, এবং দ্বিতীয় বছর হচ্ছে 110 লক্ষ, তৃতীয় বছর হচ্ছে 49 লক্ষ টাকা বিক্রয়ের পূর্বানুমান করে। তাহলে আমরা বিক্রয়গুলো পাচ্ছি, ঠিক আছে। তো বিক্রয়ের পূর্বানুমান, তাহলে আমি লিখে দেই এই অঙ্কটা, এই ফরম্যাটের মধ্যে আমি অঙ্কটা করে দিচ্ছি তোমাকে। তাহলে প্রথমে আমাদেরকে বলে দিয়েছে কত, যে 151 লক্ষ, তারপরে 110 লক্ষ এবং 49 লক্ষ। তাহলে 151 লক্ষ বিক্রয়, তারপরে 110 আর 49 লক্ষ, এই হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ। তারপরে কি বলছে দেখো, চলতি খরচ বিক্রয়ের 30% হারে প্রাক্কলন করা হয়, অর্থাৎ এই প্রাক্কলন বলতে ধরা হয় বা অনুমান করা হয় এরকম বোঝায়। চলতি খরচের পাশাপাশি স্থায়ী খরচ বাবদ প্রতি বছর 20 লক্ষ টাকা। স্থায়ী খরচের পরিমাণ নির্দিষ্ট, আমি বলে দিয়েছি একটু আগে যে স্থায়ী খরচ সবসময় নির্দিষ্ট থাকে, প্রত্যেক বছরে সমান স্থায়ী খরচ ধরতে হয়। তারপরে বলছে অবশ্যই প্রতি বছর ওনারা অবশ্যই বের করে দিয়েছে, যার কারণে আমাদের আর বের করতে হবে না। তোমরা যদি বের করতাও তাহলে কিন্তু এরকমই হইতো যে 1 কোটি টাকাকে যখন আমরা প্রকল্পের মেয়াদ যেহেতু 3, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করলে 33.33 বা আরো সামথিং থাকে আর কি, এরকম হইতো। তারপরে কর হারের কথা ওনারা বলছে যে কর হার হচ্ছে 30% পূর্বানুমান করা হয় গড় মুনাফার হার নির্ণয় করার জন্য। এখন আমরা জাস্ট টাকাগুলো লিখবো। তোমরা দেখো বিক্রয় টাকাটা আমরা লিখে নিয়েছি কত, বিক্রয় হচ্ছে আমাদের 151 লক্ষ, 110 লক্ষ এবং 49 লক্ষ। এর 30% হচ্ছে কি আমাদের চলতি খরচ। তাহলে 30% কত, 30%, 151 লক্ষ 30% হচ্ছে 45 যেহেতু আমরা লক্ষ টাকায় লিখছি, তাহলে আমরা লিখে নেব 45.30 মানে 30, তারপরে 33, আর হচ্ছে এখানে 14.70। আর স্থায়ী খরচটা প্রত্যেক বছর 20 লক্ষ বলছে, তাহলে আমরা 20 লক্ষ লিখে দেই। আর অবশ্যই হচ্ছে 33.33। অবশ্যই প্রত্যেক বছরে সমান হবে, কারণ এটা সরলরৈখিক পদ্ধতিটা ধরা হয়। এখন এই যে আমরা দেখো টাকাগুলো লিখে দিয়েছি, বিক্রয়ের পরিমাণ হচ্ছে প্রথম বছর হচ্ছে 151 লক্ষ, পর দ্বিতীয় বছর হচ্ছে 110 লক্ষ, তৃতীয় বছর হচ্ছে 49 লক্ষ। চলতি খরচ আমরা ঠিক এই টাকার উপরে, এটা হচ্ছে এটা এই টাকার উপরে এটা ধরেছি,
অর্থাৎ 30%। এখানে এটা 30%, এখানে এটা 30%, আর এখানে হচ্ছে এই টাকা 30%। এই 30%টা বের করলে 151 লক্ষ 30% হচ্ছে 45.30, 110 লক্ষ টাকা 30% 33, আর 49 লক্ষ এর 30% হচ্ছে 14.70। আর যেহেতু আমি প্রথমে বলে দিয়েছি ফরম্যাটটা বোঝানোর সময় যে স্থায়ী খরচের পরিমাণ আমাদের প্রত্যেক বছরে সমান হবে, তাহলে স্থায়ী খরচ ওনারা আমাদেরকে বলে দিয়েছে 20 লক্ষ টাকা, এজন্য আমরা প্রত্যেক বছরে 20 লক্ষ টাকা দিয়েছি। অবস্থাটা কিন্তু আমাদের এক ধরনের স্থায়ী খরচের মধ্যে পড়ে, কেননা এটা পরিবর্তন হয় না। সরলরৈখিক পদ্ধতিতে যদি হয় তখনই একমাত্র আমরা এটাকে স্থায়ী খরচের মতো করে নিতে পারি, এটা কিন্তু টোটালি ফিক্সড কস্ট না। তাহলে এটাকে আমরা প্রত্যেক বছর, যেহেতু আমরা সরলরৈখিক পদ্ধতিতে ধরা হয়, এই গড় মুনাফার হার নির্ণয় কিন্তু আমাদের সরলরৈখিক পদ্ধতি ফলো করা হয়, যার কারণে আমরা লিখে দিয়েছি 33.33, 33.33, 33.33। এখন আমরা কি করব দেখো, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের বিয়োগ হবে বিক্রয় থেকে, আর আমরা বিয়োগটাকে সাধারণত এভাবে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। তাহলে যদি আমরা বিয়োগ করি আমাদের থাকতেছে আর কত, যে করযোগ্য কর পূর্ব নিট মুনাফার মধ্যে আমাদের থাকে 52.37, দ্বিতীয় বছরে থাকে 23.67, তৃতীয় বছরে থাকে, এখানে আমাদের মাইনাস ফিগার হয়ে গেছে, অর্থাৎ আমাদের বিক্রয় থেকে খরচের পরিমাণ বেড়ে গিয়েছে, তাহলে 19.03। এটা হচ্ছে আমাদের কর পূর্ব নিট মুনাফা। তোমরা এই ক্ষেত্রে মনে রাখবা, যখন আমাদের কর পূর্ব নিট মুনাফা কখনো মাইনাস ফিগারে চলে আসবে, সেটার উপর আমরা কিন্তু কর ধরবো না, মানে কর ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, যে দুইটা আমাদের মুনাফা আছে, নিট মুনাফা আমাদের হচ্ছে প্রথম বছর এবং দ্বিতীয় বছর। প্রথম বছর হচ্ছে কত, 52.37 লক্ষ, আর দ্বিতীয় বছর হচ্ছে 23.67 লক্ষ। এই টাকার উপরে আমরা কি ধরবো, কর ধরবো। আমাদের এখানে কর হার বলে দিয়েছে ওনারা কত পার্সেন্ট, কর হার হচ্ছে 30%, তাহলে আমরা এখানে লিখবো একবারে 30%। এই টাকা অর্থাৎ 52.37 এর 30% এবং 23.67 30%। আমরা কিন্তু তৃতীয় বছরে কোনো কর ধরবো না। তাহলে কর ধরলে এখানে প্রথম বছর হচ্ছে 15.71, দ্বিতীয় বছর হচ্ছে 7.10, দ্বিতীয় বছর আমরা ধরবো না, যেহেতু এক্ষেত্রে আমাদের কি হচ্ছে মাইনাস ফিগার চলে আসছে, অর্থাৎ মুনাফার জায়গায় কি হচ্ছে আমাদের ক্ষতি হয়ে গেছে। এখন আমরা নিট মুনাফা, এই যে এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমাদের নিট মুনাফাটা চলে আসবে। নিট মুনাফা বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে হচ্ছে আমাদের 36.66, 16.57, আর এটা তো যা আছে তাই, মাইনাস ক্ষতির পরিমাণ থাকবে 3। এখন দেখো আমরা নিট মুনাফা কিন্তু বের করে ফেলছি। আমরা যে এই যে এখানে লিখবো যে গড় নিট মুনাফা নির্ণয় করার সময়, গড় নিট মুনাফা নির্ণয় করার সময় মোট মুনাফা বা নিট মুনাফা যেটাই লেখো না কেন, আর বছরের সংখ্যা, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। চলো আমরা সূত্রের মধ্যে জাস্ট মানটা বসাবো আর কাজটা করে ফেলবো। দেখো মোট মুনাফা, এক্ষেত্রে মোট মুনাফা বলতে শুধু আমরা সমষ্টি লিখবো, এই যে প্রথম মুনাফা, দ্বিতীয় বছরের মুনাফা আর তৃতীয় বছরের ক্ষতি। মুনাফাগুলো আমরা প্লাস আকারে লিখবো আর ক্ষতিটা আমরা মাইনাস আকারে লিখবো। তাহলে প্রথম বছরের মুনাফা হচ্ছে আমার মতো 36.66, 36.66 যোগ দ্বিতীয় বছরটা হচ্ছে 16.57, তৃতীয় বছরটা আমরা মাইনাস দিয়ে লিখবো 19.03। আর দেখো এখানে কয়টা মুনাফা লিখছি, মুনাফা ক্ষতি যেটাই লিখি না কেন ঠিক সংখ্যাটা এখানে বসবে 1 2 3, তাহলে আমরা এখানে 3 লিখবো, নিচে 3 থাকবে। যদি আমরা যোগ করি, তোমরা যোগ করবা, যোগ করলে সরাসরি 3 দিয়ে ভাগ করে দিবে, এটা তো বড় করার দরকার নাই। তাহলে আমরা এই যে 36.66 যোগ 16.57 যোগ করে আমরা 19.03 কি করব, আমরা বিয়োগ করব, বিয়োগ করে এটাকে 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে হচ্ছে আমাদের 11.4 লক্ষ হবে। এটা হচ্ছে আমাদের কি গড় নিট মুনাফা। তারপর আমরা গড় মুনাফার হারটা কিভাবে বের করব, গড় মুনাফার হার বের করতে গেলে আমরা গড় বিনিয়োগটা বের করব আগে। তো গড় বিনিয়োগের সূত্রটা আমরা কি শিখছিলাম, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য আর হচ্ছে কি 2 দিয়ে আমরা ভাগ করব। আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 কোটি টাকা, যেহেতু আমরা অঙ্কটা লক্ষে রূপান্তর করে লিখতেছি, তো 100 লক্ষে আমাদের 1 কোটি হবে। তাহলে আমরা কি করব, এখানে 100 লক্ষ লিখব আর 2 দিয়ে ভাগ, তাহলে কি হচ্ছে দেখো সমান হচ্ছে 50 লক্ষ। তারপরে আমরা সর্বশেষ যে কাজটা আমরা করব, অর্থাৎ অঙ্কের মূল অংশ, সেটা হচ্ছে গড় মুনাফার হার।
আমরা লিখব গড় মুনাফা আর হচ্ছে গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে আমাদের গড় মুনাফা হচ্ছে কত? 11.4 লক্ষ। আর গড় বিনিয়োগ হচ্ছে 50 লক্ষ 100। এখন দেখো এই যে 11.4 লক্ষ, এটাকে আমরা আগে 100 দিয়ে গুণ করে পরে 50 দিয়ে ভাগ করতে পারি। আবার এভাবেও করতে পারো, 11.4 লক্ষকে 50 দিয়ে ভাগ করে পরবর্তীতে 100 দিয়ে গুণ করতে পারো। যেভাবে করো না কেন আমাদের কাজ হবে, ফলাফলটা হবে 22.80%। অর্থাৎ এটা হচ্ছে আমাদের গড় মুনাফার হার। অর্থাৎ এটা কি বোঝাবে? এই গড় মুনাফার হার বলতে কি বোঝায়? অর্থাৎ আমরা যে প্রকল্পটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই প্রকল্পে যদি আমরা বিনিয়োগ করি 1 কোটি টাকা 3 বছর মেয়াদে, তাহলে আমাদের মুনাফা হওয়ার সম্ভাবনা থাকবে 22.80% হারে। ঠিক আছে? তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকুক। তোমরা এরকম গড় মুনাফার হারের যে বাকি অঙ্কগুলো থাকবে বা বোর্ড প্রশ্নের যে অঙ্কগুলো থাকবে, বইতে খুব কমই আছে, তোমাদের সৃজনশীল তেমন নাই বললেই চলে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পেব্যাক সময় নির্ণয় করতে পারো, কারণ ওই পেব্যাক সময় খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে দুটো অঙ্কের সমন্বয় একটা সৃজনশীল থাকে বোর্ডে প্রায় সময়। তাহলে তোমাদের শুধু এই নিয়মটা বুঝলেই হবে না, পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবা এবং এই ক্লাসটা খুব ভালোভাবে নোট করে রাখবা, বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। আর যদি তোমাদের এই প্রশ্ন বুঝতে বা আমার আজকের আলোচনা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবা। পরবর্তী ক্লাসে আমি আগে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করব, তারপরে পেব্যাক সময় তোমরা কিভাবে নির্ণয় করবে সেটা দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।